গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সেক্সুয়াল হ্যারাসমেন্ট কি, অর্থাৎ সেক্সুয়াল হ্যারাসমেন্ট কোন কোন হ্যারাসমেন্টকে আমরা সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলবো, সেটা কিভাবে করা হবে, বা এই যে হ্যারাসমেন্টগুলো কোন, বিশেষ করে ওয়ার্ক প্লেসে, বিশেষ করে উইমেনদের ক্ষেত্রে এই হ্যারাসমেন্টটা হয়, সেটা কি বা কি ক্ষেত্রে হতে পারে বা কীভাবে হতে পারে অ্যাকচুয়ালি সেক্সুয়াল হ্যারাসমেন্ট কোনগুলো বা কি, এই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। এবং সেই সেক্সুয়াল হ্যারাসমেন্ট আলোচনা করতে করতে আমরা দেখেছিলাম একটি অ্যাক্ট POSH পোষ বলে একটি অ্যাক্ট তৈরি হয়েছিল, সেটা 2023 সালে। সেটা কি, সেই অ্যাক্টে সেক্সুয়াল যে বিভিন্ন হ্যারাসমেন্ট রয়েছে সেটা কি রয়েছে এবং তার যে বেনিফিটগুলো, বেনিফিট ঠিক বলাটা ঠিক হবে না, তার যে রুলসগুলো, কি করা যাবে, কি করণীয়, তার পানিশমেন্ট কি হবে বা কেমন ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্টে কি পানিশমেন্ট রেডি, তো এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু সেই অ্যাক্ট 2013 যে অ্যাক্টটি রয়েছে সেই অ্যাক্ট নতুন সংগঠিত হয়েছিল। এইবার সেক্সুয়াল হ্যারাসমেন্ট তো রয়েছে, এই যে পোষ অ্যাক্টটাতে, সেই অ্যাক্ট তাতে আমরা কি পাবো, কি কি রুলস রয়েছে, কি কি নিয়ম কানুনগুলো রয়েছে, সেই নিয়ম কানুনগুলো সম্পর্কে কিন্তু আজকে আমরা জানবো। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে দ্য ভেরিয়াস রুলস আন্ডার দ্য পোষ অ্যাক্ট। দ্য ভেরিয়াস রুলস আন্ডার দ্য পোষ অ্যাক্ট কি রয়েছে? Every organization must have a post policy which contains the following. যে প্রত্যেকটি অর্গানাইজেশন, যে কোনো সংস্থা হোক না কেন, প্রত্যেকটি সংস্থা, প্রত্যেকটি পাবলিক প্রপার্টি বলো, পাবলিক সেক্টর বলো, যে কোনো সেক্টরে যে কাজের জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে কী কী রুলস বা রেগুলেশন ইউজ করা হয় বা কী রুলসগুলো মেনটেন করতে হবে, সেই রুলসগুলো, সেই বিষয়গুলো কিন্তু জানবো। ফার্স্ট কি, ডেফিনেশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট। অবশ্যই তাদের কাছে কিন্তু একটা ডেফিনেশন থাকবে যে এই ধরনের অশ্লীল ভাষায় কথা বলা বা পর্নোগ্রাফি, যে বিভিন্ন ফটো দেখানো, এই বিষয়গুলো সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে পড়ছে বা টপিকের মধ্যে পড়ছে। সো এই যে ডেফিনেশনটা, প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু জানতে হবে। কমপ্লেন রিজলভিং প্রসেস, অবশ্যই আমি যদি হ্যারেস হই, একটা কাজের জায়গায় গিয়ে আমাকে বিভিন্নভাবে সেক্সুয়াল হ্যারেসড হতে হচ্ছে, সেই জায়গায় সেক্সুয়াল হ্যারেস হওয়ার পর আমি কার কাছে কমপ্লেন করব, সেই জায়গাটা তো আমাকে থাকতে হবে। তাহলে আমি একটা পাবলিক সেক্টরে কাজ করছি, সেখানে আমি কার কাছে কমপ্লেন করব? কেউ কমপ্লেন করার নেই, আমি জানি না যে আমি বিষয়টা কার সঙ্গে শেয়ার করব, তো সেই ক্ষেত্রে তো এটা তো সমস্যা। তার জন্য অবশ্যই কিন্তু কি পদ্ধতিতে, কোথায়, কিভাবে কমপ্লেইনটা করতে হবে, সেই সিস্টেমটা বলতে হবে। রাইটস অফ এমপ্লয়িজ অ্যাজ পার অ্যাক্ট, নিয়ম অনুসারে প্রত্যেকটা এমপ্লয়িজ যেন মানে ন্যায্য বিচার পায়, প্রত্যেকের অধিকার রয়েছে, অ্যাক্টের অধিকার রয়েছে যে প্রত্যেকটা এমপ্লয়ির, প্রত্যেকের, আমরা যেরকম বলি না যে আমি ভারতীয় নাগরিক, আমার ভারতীয় নাগরিক হিসাবে এটা আমার কর্তব্য বা দায়িত্ব রয়েছে, সেই রকম একজন যে হ্যারাসড হবে, যাকে হ্যারাস করা হবে, তার কি 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 প্রয়োজনীয় বা কি করলে তার ভালো হবে, বা সে কার কাছে কমপ্লেন করবে এবং তার যে ন্যায্য তোমার কি বলবো ন্যায়, সেই ন্যায় ব্যবস্থা যাতে পায় বা কিভাবে হবে, সেই বিষয়টা কিন্তু দেখতে হবে। নেক্সট কি, ডিটেলস অফ আইসি মেম্বার্স। এখানে আইসি যে শর্ট ফর্মটা দেওয়া আছে, আইসি বলতে ইন্টারনাল কমিটি, অর্থাৎ কোনো একটা সেক্টরে সেখানে যদি 10 জনের বেশি এমপ্লয়ি হয়, তাহলে প্রচুর এমপ্লয়ি সেখানে মিনিমাম, তাহলে একটা পাবলিক সেক্টর, সেখানে 50 জনও হতে পারে, 20 জনও হতে পারে, 100 জনও হতে পারে, এইরকম কাজের যে আমাদের এমপ্লয়িজ হতেই পারে, সেই জায়গায় মিনিমাম 10 জনের একটা ইন্টারনাল কমিটি তৈরি করতে হবে। এবং সেখানে অবশ্যই সে আইসি যে ডিটেলসগুলো আমাদের বলতে হবে, যে কে রয়েছে, ইনচার্জ কে রয়েছে, যে না ইনি না থাকলে প্রথম একজনের নাম থাকলো 1 নম্বরে, উনি না থাকলে সেকেন্ড যে রয়েছে তাকে বললেও হবে, বা থার্ড যে রয়েছে তাকে বললেও হবে, বা এই করে আমাদের কিন্তু প্রত্যেককে জানাতে হবে যে এই পার্সনগুলো বা এই লোকেরা বা এই মহিলাটি ইন্টারনাল যে বিষয়গুলো রয়েছে সেই ইন্টার্ন কমিটির মধ্যে রয়েছে। নেক্সট রয়েছে ডোজ অ্যান্ড ডাজ নট অ্যাজ পার দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড অর্গানাইজেশন কালচার। অবশ্যই
আমাদের যে অর্গানাইজেশন রয়েছে বা ইন্ডাস্ট্রি রয়েছে তার কালচার, তার নিয়ম নীতির মধ্যে তার কি করা যাবে কি করা যাবে না, যেরকম এই যে প্রত্যেকে আমাদের যে স্কুলের যে একটা নিয়ম রয়েছে যে মিনিমাম আমাদের 11:15টায় ঢুকতে হবে, 11:15টায় আমাদের প্রেয়ার হবে, প্রেয়ার করার পর তারপর 11টা থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে, বা কখনো বা ধরলাম 11টায় প্রেয়ার হবে, তারপর 10 মিনিট পর ক্লাস স্টার্ট হবে, বা 1টার দিকে টিফিন হবে, 4টেতে ছুটি হবে। এই যে একটা স্ট্রাকচার, সেটা তো আমাদের স্কুল কলেজের ক্ষেত্রে গেল। যেরকম কলেজে ন্যাচুরালি ডিগ্রি কলেজগুলোতে প্রেয়ার হয় না, কলেজে কিন্তু প্রেয়ার হয় না, ফলে কলেজে কিন্তু সেই টাইম যে না আমার 11টার মধ্যে যেতে হবে, প্রেয়ার ধরতে হবে, সেই ব্যবস্থাটা থাকে না। সেখানে কি যে আমার ক্লাস আছে 12টায়, তার মানে আমাকে 12টা 15:15টায় কলেজে পৌঁছতে হবে। এই যে নিয়ম, এক একটা জায়গায় এক একটা নিয়ম নীতি রয়েছে, সেই নিয়ম নীতিগুলো কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। নেক্সট রয়েছে দ্য ইম্পর্টেন্স ফিচার্স অফ ICR অ্যাজ ফলোয়িং। এই যে আমি বললাম যে মিনিমাম 10 জনের একটা আইসি ইন্টারনাল কমিটি থাকে, সেই কমিটিটা তৈরি করতে সেটা তো মাস্ট। আমাদের একটা ইন্ডাস্ট্রি চালাতে গেলে মিনিমাম 10 জনের একটা কমিটি তৈরি করতে হবে, যাতে এমপ্লয়িজদের অভাব অভিযোগ বিভিন্ন যে কার্যকলাপ সেগুলো নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা যেতে পারে। কোনো একটা সিদ্ধান্ত দরকার, কোনো একটা বিষয় আলোচনা করার ক্ষেত্রে তাদের কাছে যাতে আমরা শুনতে পারি। তো এই যে ইন্টারনাল কমিটিটা সেটা কিভাবে তৈরি হয় সেটা কিন্তু আমরা একবার দেখে নেব। ফার্স্ট কি, minimum 4 members with at least half of the members being women। যদি 10 জন ইন্টারনাল কমিটিতে থাকে, 10 জনের মধ্যে 4 জন তো লাগবেই, মিনিমাম হাফ, 4 জন, 4 থেকে 5, হাফ, 10-এর হাফ কত হচ্ছে 5, সে জায়গায় 4 জন হলেও হবে, মিনিমাম 4 জন লাগবেই। 4 জন মহিলা কিন্তু লাগবে কমিটিতে অবশ্যই। দেখা গেল 10 জনের কমিটি, 10 জনের মধ্যে 10 জনই পুরুষ রয়েছে, সেটা কিন্তু হবে না। 10 জনের মধ্যে মিনিমাম 4 জন বা 5 জন কিন্তু লাগবে, হাফ তো প্রয়োজন, সে জায়গায় 4 জন দেখা গেল একজন হলো না, সেক্ষেত্রে 4 জন ঠিক আছে, কিন্তু সেখানে কিন্তু উইমেন লাগবে। Next, I see to have presiding officer who is a senior female employees at the organization। অবশ্যই সেখানে প্রিসাইডিং অফিসার যে যার অভিজ্ঞতা রয়েছে তাকে কিন্তু কমিটির মধ্যে রাখতে হবে। সে হয়তো দেখা গেল একজন এমপ্লয়ি, সে দীর্ঘ 30 বছর ধরে এখানে কাজ করছে, তাহলে তার অভিজ্ঞতা অবশ্যই বেশি হবে। তার অভিজ্ঞতা, তাকে আমরা সিনিয়র, আমরা যে কোনো কাজের ক্ষেত্রে যারা বয়স্ক বা যারা অনেক দিন থেকে কাজটা করছে তাদের কাছে কিন্তু আমরা পরামর্শ নিতে চাই, তো সেই রকম অবশ্যই সিনিয়রিটি কিন্তু আমাদের দাম দিতে হবে। At least one member to be outside the organization. This member must be experienced working on issue of sexual harassment। অবশ্যই এমন একজনকে যারা এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে এই বিষয়গুলো নিয়ে একটু কাজ করবে বলতে যে সমস্যা হলো সেটা নিয়ে কাজ করতে হবে, সেটা কি করা যায় বা কি করলে ভালো হয়, কেমন রিঅ্যাকশন দেওয়া যেতে পারে বা কি, এই বিষয়টা দেখার জন্য কিন্তু পার্টিকুলার একজনকে কিন্তু রাখতে হবে, যে না ও এই ডিপার্টমেন্টটা দেখবে। যেরকম আমাদের প্রত্যেকের আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে, কেউ হয়তো কম্পিউটারের সাইডটা দেখে, যে না আমি অনলাইনে যা সমস্ত যাবতীয় কার্যকলাপ রয়েছে সেটা আমি দেখবো, বা আমি এই সাবজেক্টের যাবতীয় যা প্রয়োজনীয় রিসেপশনের ক্ষেত্রে যাবতীয় যা প্রয়োজন সেই জিনিসটা আমি দেখবো। তো এক একজনের আলাদা আলাদা প্ল্যাটফর্ম থেকে আলাদা আলাদা কাজ থাকে, তো সেই কাজগুলো কিন্তু করতে হবে। এভরি অর্গানাইজেশন মাস্ট সাবমিট এ রিপোর্ট অ্যানুয়ালি টু দ্য নাম্বার অফ পোস্ট কেস ফিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকশন টেকেন টু দ্য ডিস্ট্রিক্ট অফিসার। অবশ্যই ডিস্ট্রিক্ট যে আমাদের অফিসার রয়েছে সেখানে ডিস্ট্রিক্ট অফিসে গিয়ে কিন্তু আমাদের অ্যানুয়ালি কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে লিস্টটা রয়েছে সেটা কিন্তু আমাকে সাবমিট করতে হবে। অবশ্যই বার্ষিকভাবে কজন হ্যারাসড হয়েছে বা কজনের সমস্যা হয়েছে সেই লিস্টটা করে কিন্তু আমাকে বার্ষিকভাবে সেটা জমা দিতে হবে। ইফোর্টস টু বি টেকেন বাই দ্য অর্গানাইজেশন টু ইমপ্রুভ অ্যাওয়ারনেস অন পোস্ট অ্যামং এমপ্লয়িজ। তো এই যে এইভাবে, এবং তার ক্ষেত্রে তারপরে সেই যে যার সেক্সুয়াল হ্যারাসমেন্ট সে কীভাবে সলভ করতে পেরেছে, কি বিষয় রয়েছে, এইভাবে কিন্তু আমাদের রয়েছে আমাদের পোস্টের বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই একটু জানাবে। তো এই রয়েছে আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা রুলস তো দেখলাম, তো রুলসটা কিভাবে সাকসেসফুল হবে বা কিভাবে আমি কমপ্লেন করব, এই যে বিষয়গুলো রয়েছে সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাস এইটুকুই।